শনির সাড়ে সাথে, শনির ঢাইয়া, শনির মহাদশা, এইগুলোর নাম শুনলেই কিন্তু আমাদের সবার মধ্যে একটা কম বেশি ভয়ভীতি কাজ করে। এখন প্রশ্নটা হলো, শনির এই মহাদশা, শনির ঢাইয়া বা সাড়ে সাথে, এগুলো কি শুধুই খারাপ প্রভাব ফেলে, নাকি এর পিছনে কোনো ভালো ঘটনাও ঘটতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে বহু রিলস, ভিডিও, এগুলোতে আমরা কিন্তু প্রায় এই সময়গুলোকে নিয়ে নানান ধরনের সতর্কবাণী শুনে থাকি। এখন কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, সেই বিষয়ে কিন্তু আমাদের অনেকের কাছেই স্পষ্ট কোনো ধারণা নেই। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দিদি, তোমাকে প্রথমেই যে বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, আজকের দিনে দাঁড়িয়ে বহু রিলস, বহু ভিডিওতে আমরা আগে থেকে একটা সতর্কবাণী পেয়ে যাই যে শনির অন্তর্দশা শুরু হচ্ছে, শনির বক্রি হচ্ছে, বা মহাদশা, ঢাইয়া, সাড়ে সাথী, এগুলোর সময় আগে থেকে সতর্ক হওয়ার দরকার। শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া মানে কি শুধুই খারাপ হবে? প্রথম কথা হচ্ছে, শনি মহারাজ, তাকে মহারাজ এই জন্যই বলা হয় কারণ সে রবির পুত্র। আচ্ছা। রবি যে সৌরমণ্ডলের রাজা, তার পুত্র ধরা হয় শনি মহারাজকে, তাই তিনি মহারাজ। এবার যদি কেউ মহারাজ হয়ে থাকে, সে কি শুধুই খারাপ দিতে পারে? পারে না। তাহলে শনিকে কেন সবাই এত ভয় পায়, বা শনিকে নিয়ে সবাই কেন এত ভয় দেখায়? কারণ মানুষও জানে যে মানুষের কর্ম ঠিক না, কর্মেই গন্ডগোল। কর্মেই গন্ডগোল। আর শনি মহারাজ হচ্ছেন কি? জাজ। অর্থাৎ তুমি আজকে কাউকে একটা থাপ্পড় মেরেছো নিজের অহংকারের চক্করে, যে হাউ ডে ইউ, তুই আমাকে ধাক্কা মারলি, হাউ ডে ইউ, দিলাম এক সপাটে চর। হয়তো সে তোমাকে ধাক্কা মারেইনি, হয়তো কোনোভাবে তুমি পায়ে পা লেগে গেছিল, বা তুমি পড়ে যেতে তোমাকে বাঁচানোর চেষ্টা করেছে, বাট তুমি তোমার অহং বোধে তুমি তাকে থাপ্পড় মেরে, যেটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, মেরেছো, ভুলে গেছো, সেও তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, বা সে তোমাকে ঘুরিয়ে থাপ্পড় মারতে পারবে না, বা তোমাকে সেই রেসপেক্টের জায়গায় রাখে, সেই জন্য হয়তো সে তোমাকে কিছুই বলেনি। এবার যখন শনি মহারাজের কিছু একটা গল্প তোমার জীবনে শুরু হলো, তখন তুমি বিভিন্ন জায়গা থেকে থাপ্পড় খাওয়া শুরু করবে। ততক্ষণ অবধি তোমাকে থাপ্পড় খাওয়াতে থাকবে যতক্ষণ না তুমি রিয়েলাইজ করবে যে আমি কাউকে অকারণে থাপ্পড় মেরেছিলাম নিজের ইগোকে স্যাটিসফাই করতে। এবং শুধু এটা বুঝে গেলে হবে না, এবার নিজের ইগোকে কমাতে হবে, কমিয়ে একদম নর্মাল লেভেলে আসতে হবে, তবে গিয়ে শনি মহারাজ তোমায় থাপ্পড় খাওয়ানোটা বন্ধ করবে। কারণ তুমি কোনো কিছু করবে এবং সেখান থেকে শিক্ষা তখনই অর্জন করবে যখন সেম জিনিসটা তোমার সাথে ঘটবে। আমরা বলি না যে নিজের সাথে হলে বুঝবি যে কতটা কষ্ট হয়। ঠিক আছে, মানুষের সাথে যতক্ষণ না অবধি, ভাব আজকে আমরা শুনছি যে আমাদের কোনো সেনা মানে আর্মি অফিসারকে হয়তো শত্রুপক্ষ ধরে নিয়ে তার উপর টর্চার করেছে, তার চোখ উপড়ে নিয়েছে, তার নখ তুলে নিয়েছে, আমরা শুনে ওরে বাবারে কত কষ্ট হয়েছে এটা ফিল করতে পারি, কিন্তু যতক্ষণ না আমার চামড়াটা টেনে ছেঁড়া হচ্ছে ততক্ষণ অব্দি এক্সাক্ট ফিল আমি করতে পারবো না। একদমই তাই। তো কর্ম আর কর্মফলের গল্প এইটুকুই যে তুমি যে কাজটা করছো এক্সাক্ট তুমি সেটাই ফেরত পাবে। তো শনি মহারাজ সেটাই দেন। আচ্ছা, ঠিক আছে, যার ফলে যখনই শনি মহারাজ আসে তখনই তোমার যা কিছু প্রারব্ধ রয়েছে তার ফল তুমি পাওয়া শুরু করো। এবার তোমার তোমার প্রারব্ধ যদি খারাপ হয় তো তুমি খারাপই পাবে না, তুমি ভালো করো তুমি ভালো পাবে। শনি মহারাজ বলে তুমি যা করেছো আমি তোমাকে সেটাই রিটার্ন দেবো, অর্থাৎ তুমি যে গাছের বীজ পুঁতেছো তোমাকে আমি সেই গাছটাই উপহার হিসেবে ফেরত দেব। এখন তুমি বলছো আমি আম গাছ পুঁতেছি, তুমি জাম গাছ হলো না কেন? তুমি জামের ফল পোতনি, মানে বীজ পোতনি, তাই জাম গাছ হয়নি, খুব সিম্পল ব্যাপার। তো শনি মহারাজের গল্প এইটুকুই যে তুমি যদি ভালো কাজ করো আমি তোমাকে ভালো ফেরত দেবো, তুমি যদি খারাপ কাজ করো আমি তোমাকে খারাপ ফেরত দেবো। তো এই যখন ভাব শনির সাড়ে, যদি আমি এখন শনির সাড়ে সাথী নিয়েই কথা বলি, কারণ যেটা আর কি একটু বেশি আমাদের সমাজে চলে, শনির সাড়ে সাথী চলছে এইভাবে ওইভাবে। শনি মহারাজ বেসিক্যালি হচ্ছে আমাদের শরীরের হাড়কে রিপ্রেজেন্ট করে, কারণ শনি মহারাজ সব থেকে স্লো চলে আর আমাদের হাড় সব থেকে আস্তে আস্তে ক্ষয় হয়। তাই জন্য যেহেতু হাড় আমাদের সব থেকে আস্তে আস্তে ক্ষয় হয়, তাই জন্য তাকে শনি মহারাজের সাথে কানেক্ট করা হয়। এবার যখনই শনির কোনো দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা কিংবা শনির সাড়ে সাথী, ঢাইয়া ইত্যাদি আসে, প্রথমে তোমার হাড়ের প্রবলেম শুরু হবে, তুমি পড়ে যাবে, তোমার পা ভেঙে যাবে, তোমার কোনো রকম পায়ের যন্ত্রণা হবে, হাতের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা হবে, দাঁতের ব্যথা হবে, কিছু একটা হার্ট রিলেটেড সমস্যা হবে। আচ্ছা, কারণ শনি মহারাজ প্রথমে তোমাকে বোঝার সময় দেয় যে আমি এসে গেছি, আমি প্রভাব দিচ্ছি, যা কর্ম করেছো সেটাকে শোধরানোর চেষ্টা করো। ঠিক আছে, এবার তুমি বুঝলে না আচ্ছা, প্রথমে যদি সাড়ে সাথীর কনসেপ্টটাকে আমরা ভালো করে বুঝি, সাড়ে সাথী মানে 7.5 বছর। হ্যাঁ, 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর। কি 2.5 বছর? কিসের 2.5 বছর? না, শনি মহারাজের
পৃথিবীর সময় অনুসারে 30 বছর সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে। আচ্ছা। একটা পুরো প্রদক্ষিণ করতে হ্যাঁ। সূর্যকে আমাদের পৃথিবীর সময় লাগে 365 দিন, 1 বছর। সেই 1 বছরের হিসাবে, পৃথিবীর সময় হিসাবে শনি মহারাজের সূর্যকে একটা গোটা মানে প্রদক্ষিণ করতে, এক পাক পুরো প্রদক্ষিণ করতে সময় লাগে 30 ইয়ার্স, 30 বছর। এবার তার মধ্যে শনি মহারাজ এক একটা রাশিতে, কারণ 12টা রাশির কথা আমরা পড়েছি, তো 12টা রাশিতে, প্রত্যেক রাশিতে সে থাকে হচ্ছে 2.5 বছর করে। মানে চন্দ্র যে ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট, সে মাত্র 2.5 দিনে একটা রাশিকে কভার করে বেরিয়ে যায়। 30 ডিগ্রি সে 2.5 দিনে কমপ্লিট করে, আর শনি মহারাজ ওই 30 ডিগ্রি কমপ্লিট করে 2.5 বছরে। তো এই 7.5 কখন শুরু হয়? আমার জন্মের সময়, যেটা আমার চন্দ্র রাশি ছিল, আমরা আগেই লগ্ন রাশি চন্দ্র রাশি বুঝে নিয়েছি। চন্দ্র রাশি অর্থাৎ চন্দ্র আমার জন্মের সময় যে রাশিতে ছিল, সেই রাশির আগের রাশিতে যখন শনি মহারাজ ঢোকা শুরু করে, তখন থেকে শুরু হয় মানে ওই 7.5 খেলা। অর্থাৎ প্রথম 2.5 বছর হচ্ছে আমার চন্দ্র রাশির আগের বছর, মানে আগের রাশি, চন্দ্র রাশির আগের রাশিতে যখন শনি মহারাজ ঢুকছে তখন প্রথম 2.5 বছর। তারপর আমার চন্দ্র রাশির উপর শনি মহারাজ আসছে, তখন সেটা আর একটা 2.5 বছর। তারপরে রাশিতে যখন আবার চলে যাচ্ছে তখন সেখানে 2.5 বছর। এই যে একটা হাফ সার্কেল ক্রিয়েট হচ্ছে, এই 7.5 বছর হচ্ছে শনির 7.5। অর্থাৎ চন্দ্র কি করে না, চন্দ্র নিজের দিকে আকর্ষণ করে। তো যখনই শনি মহারাজ চন্দ্রের আগের রাশিতেই ঢুকে যায়, তখন থেকেই প্রভাব দেওয়া শুরু করে দেয়। এই যে 2.5 বছর 2.5 বছর 2.5 বছর, এই যে পুরো হাফ সার্কেলের কনসেপ্ট, এটাকে বলা হয় 7.5। আর শুধু 2.5 বছরকে যদি ধরা হয় তাহলে বলা হয় ঢাইয়া। এবার ঢাইয়া বিশেষ কিছু পারপাসে ধরা হয়। যেমন ভাব, তোর যখন 7.5 চলছে তখন তুই বলবি আমার প্রথম ঢাইয়া চলছে। ঢাইয়া মানে 2.5 বছর, হিন্দিতে ঢাই মানে হচ্ছে 2.5। তো প্রথম 2.5 বছর, তারপরে 2.5 বছর, থার্ড 2.5 বছর। তো আমি যদি বলি যে আমার 7.5 এখন প্রথম 2.5 বছর চলছে, বা মিডল ফেজ চলছে, বা ফার্স্ট ফেজ চলছে। ফার্স্ট ফেজ মানে প্রথম 2.5 বছর চলছে, মিডল ফেজ মানে সেকেন্ড 2.5 বছর, থার্ড ফেজ মানে হচ্ছে লাস্টের 2.5 বছর। কিন্তু 7.5 ছাড়াও প্রত্যেকটা মানে যখন মানে শনি মহারাজ কোন একটা পার্টিকুলার রাশিতে বিরাজমান, তো কারো কোনো 3টে রাশির তো তোমার ভাবো যে 7.5 চলছে, ঠিক আছে, কারোর ফার্স্ট ফেজ, কারোর সেকেন্ড ফেজ, কারোর থার্ড ফেজ। এছাড়াও আরো 3 জনের কিছু একটা চলছে। কি চলছে না, ঢাইয়া চলছে। কি করে ঢাইয়া চলছে? 4র্থ নম্বর রাশি, ঠিক আছে, 4র্থ নম্বর যে আমাদের হাউস, 4th হাউস, নট রাশি, 4th হাউস এবং 8th হাউস, এই দুটো হাউসকে বলা হয়। 8th হাউস মানে আয়ু, 4th হাউস মানে হচ্ছে মা, মাতৃভূমি, মাতৃভাষা, নিজের বাসস্থান। যখন চন্দ্র রাশি থেকে শনি মহারাজ 4 নম্বর ঘরে বিরাজমান থাকেন, কিংবা চন্দ্র রাশি থেকে শনি মহারাজ 8 নম্বর ঘরে বিরাজমান থাকে, তখনও ঢাইয়া হয়। যখন 4 নম্বর ঘরে বিরাজমান থাকে, মানে চন্দ্র রাশি আমার যেখানে রয়েছে, মানে চন্দ্র রাশি মানে এমন নয় যে তখন চন্দ্র ওখানে থাকতে হবে। ভাবো আমার চন্দ্র রাশি মকর, রাইট? তাহলে মকর থেকে যখন 4 নম্বর ঘরে বিরাজমান হবে, মকর থেকে 4 নম্বর মানে মকর, কুম্ভ, মীন, মেষ, ঠিক আছে? তাহলে যখন মেষে বিরাজমান হবে তখন আমার চলবে হচ্ছে কন্টক ঢাইয়া। কন্টক ঢাইয়া তাকে বলা হয়। আবার যখন আমার চন্দ্র রাশি থেকে 8 নম্বর ঘরে বিরাজমান হবে, অর্থাৎ মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, তারপরে হচ্ছে মিথুন, আর এদিকে হচ্ছে তোমার কর্কট, সিংহ। তাহলে সিংহ, তাহলে এখন যেমন এখন শনি মহারাজ কোথায় আছে? মীন রাশিতে আছে। তাহলে মীন, এবার তুমি তাহলে হিসেব করো যে কোন নম্বর ঘর থেকে কাউন্ট করলে 4 নম্বর ঘর হয় মীন। ধনু রাশি থেকে কাউন্ট করলে হয় ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে যাদের ধনু রাশি, মানে যাদের চন্দ্র রাশি ধনু, তাদের এখন ঢাইয়া চলছে। কি ঢাইয়া চলছে না, কন্টক ঢাইয়া চলছে। আবার কত নম্বর রাশি থেকে শুরু করে 8 নম্বর রাশি মীন হচ্ছে, হিসাব করো, সিংহ রাশি থেকে। সিংহ, কন্যা, তোমার সিংহ, কন্যা, তুলা, ওদিকে হচ্ছে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, ঠিক আছে? তাহলে যাদের হচ্ছে মানে চন্দ্র রাশি সিংহ, তাদের অষ্টমা ঢাইয়া চলছে। যাদের হচ্ছে চন্দ্র রাশি ধনু, তাদের হচ্ছে কন্টকা ঢাইয়া চলছে, ঠিক আছে? এবং শনি এই মুহূর্তে যে রাশিতে রয়েছে, মানে মীন রাশিতে, মীন যাদের লগ্ন রাশি, তাদেরও ঢাইয়া চলছে, লগ্নে ঢাইয়া, ঠিক আছে? অর্থাৎ শনি মহারাজ একসঙ্গে মানে যদি 12টা রাশি হয় তাহলে 6টা রাশিকে তো অলরেডি শনি মহারাজ কন্ট্রোল করছে।
অলরেডি 6টা ইয়েকে কন্ট্রোল করছে। তো ঢাইয়া আর এই 7.5-এর কনসেপ্টই হচ্ছে যে 2.5 বছর আর আড়াই করে 7.5 বছর। ঠিক আছে, তো শনির 7.5 কি পুরোটাই খারাপ যে তুমি প্রশ্ন করছো? তোমার কর্ম যেমন তুমি ফল তেমন পাবে। আজকে যদি তুমি বলো তো আমি শনির 7.5 আমার ব্যবসা শুরু করেছি, আমি শনির 7.5 বিয়ে করেছি, আমি আমার শনির 7.5 নিজের বাড়ি নিয়েছি, সবটাই আমি শনির 7.5-তেই করেছি, তাহলে আমার জন্য খারাপ তো নয়। কিন্তু শনির 7.5 ফার্স্ট ফেজে আমার সাথে ভাবো, আমি যখন কোর্টে প্র্যাকটিস করেছি আমার সাথে ইনার পলিটিক্স হয়েছে, আমি কাজ ছাড়তে বাধ্য হয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড মারা গেছে, আমার অনেকজন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, আমার বাবার চাকরি চলে গেছে, আমাদের সমস্ত মানে ফিনান্সিয়াল প্রচন্ড ডাউনফল হয়েছে, প্লাস আমার বাবা মারাও গেছে। তো আমাকে শনির 7.5 প্রথম ফেজে খারাপ দিয়েছে, অর্থাৎ আমার যা কিছু প্রারব্ধ ছিল যা আমাকে ভোগ করতে হতো সেটা দিয়েছে, কিন্তু তারপরে আমি কোনোদিনও কুপথে যাইনি বা কুকর্ম করিনি। ইন রেজাল্ট সে আবার আমাকে ভালোর দিকে নিয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো দিদি, অনেকেই এটা বলেন যে শনির 7.5 বা শনির ঢাইয়া চলাকালীন পরিবারের কোনো আত্মীয়র বিয়োগ হয়, এটা কি সবার ক্ষেত্রেই হবে, এরকম কোনো বিষয় আছে? এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে বিয়োগ হবে, তবে এইটুকু শিওর যে মানে গুরুস্থানীয় যদি কোনো ব্যক্তি তোমার জীবনে থাকে, মানে ভাবো কারোর বাবা মা নেই, ঠিক আছে, তো তার কি হবে না? তাহলে তার সেই মুহূর্তে যিনি গুরুস্থানীয় ব্যক্তি, মানে বাবার জায়গায় জ্যাঠা, বাবার জায়গায় কাকা, বাবার জায়গায় শ্বশুর মশাই, লাইক দ্যাট ওয়ে, তার ওপর হতে পারে। শুধুমাত্র বাবা বলে বলছি না, বাবা মা যে কোনো গুরুস্থানীয় ব্যক্তির ওপরে কিছু একটা হয়, অর্থাৎ তার শরীর খারাপ হতে পারে, ঠিক আছে, কিংবা তার প্রাণ বিয়োগ হওয়ারও সম্ভাবনা থাকে। যেমন আমার শরীর 7.5-তেই আমার বাবার মৃত্যু হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার ভাইয়েরও মানে পিসির ছেলেরও কিন্তু মকর রাশি, কিন্তু তার গুরু বিয়োগ হয়নি, কিন্তু সেই মুহূর্তে আমার পিসমশাই ভীষণ রকম ভাবে হেলথ ইস্যু নিয়ে ভুগেছেন, অর্থাৎ ভোগান্তি দেয়, নয় পড়ে গিয়ে মাথা ফাটাতে পারে, নয় হাড় ভেঙে যেতে পারে, নয় প্রাণ বিয়োগ হতে পারে, নয় কোনো রকম বড় অসুস্থতা হতে পারে। এবং তার পিছনে একটা খুব মানে নর্মাল রিজন রয়েছে, যে সবসময় প্রয়োজনীয় নয় যে তোমার কোনো কর্ম খারাপ হবে ইত্যাদি প্রভৃতি। তোমার যে অত্যাধিক মোহ, ঠিক পার্টিকুলারলি সেই গুরুকেই টার্গেট করা হয় যার সাথে তোমার মোহ বা মায়া অত্যাধিক বেশি। ভাবো তুমি কাউকে অত্যাধিক ভালোবাসি, আমি আমার বাবাকে প্রচন্ড ভালোবাসতাম, তো বাবাকেই টার্গেট করা হবে। অর্থাৎ শনি মহারাজ কি করে? মোহ কাটায়, মোক্ষের দিকে নিয়ে যায়। কারণ শনি মহারাজের দুটো রাশি, মকর এবং কুম্ভ। কুম্ভ রাশির নাম্বার হচ্ছে 11, ঠিক আছে, 10 নম্বর রাশি হচ্ছে মকর, মানে হচ্ছে তোমার কর্মকে রিপ্রেজেন্ট করে, আর 11 হচ্ছে তোমার মানে উন্নতিকে রিপ্রেজেন্ট করে। এবং তারপরেরই যে লাস্ট মানে রাশি বা মানে ঘর আর কি, সেটা হচ্ছে 12 নম্বর ঘর এবং 12 নম্বর রাশি। 12 নম্বর ঘর হচ্ছে কি মোক্ষ লাভকে রিপ্রেজেন্ট করে। তুমি একদম শেষের দিকে পৌঁছে গেছো, শনি মহারাজ তোমাকে তখন থেকে ধরছে যখন তুমি অলরেডি শেষের দিকে। তাই জন্য তুমি তুমি প্রথম নাম্বার 1 থেকে নিয়ে নাম্বার 10 অব্দি আস্তে আস্তে তুমি যত মায়া এবং মোহ ক্রিয়েট করেছো, এবার সেখান থেকে কাটিয়ে তোমাকে 12 নম্বর ঘরের দিকে নিয়ে যাবে, যে এবার তুই যা, এবার তুই সমস্ত মোহ থেকে রিলিফ পা। তো সেই জন্য শনি মহারাজ যেমন কর্মের বিচার করেন, তিনি মোহও কাটান, তিনি মোহকেও ত্যাগ করতে সাহায্য করেন। সেই জন্য পার্টিকুলারলি যার সাথে তুমি অত্যাধিক মোহ বা মায়াতে কানেক্টেড, তোমার কোনো গুরুস্থানীয় ব্যক্তি, তার উপর একটা হার্ম হওয়ার, তার উপর তার কোনো একটা ক্ষতি হওয়ার জায়গা থাকে। শনির 7.5 বা শনির ঢাইয়া যে শুধুমাত্র ভালো করে বা শুধুমাত্র খারাপ করে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনার যেরকম কর্ম রয়েছে সেই অনুযায়ী আপনি অবশ্যই ফল পাবেন, এবং এই বিষয় নিয়ে সোহিনীদি কিন্তু স্পষ্টভাবেই আপনাদের পুরো বিষয়টা বিশ্লেষণ করে বললেন। এইরকম যদি আরো নানান ধরনের নতুন নতুন তথ্য জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু নো থিংস উইথ সোহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ স্যাক্রেড স্ফিয়ার 898 কে, এবং আপনারা কোন কোন বিষয় নিয়ে আরো টপিক শুনতে চান সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর আপনারা সকলেই জানেন যে আমরা এই নতুন পডকাস্টটা শুরু করেছি একটা বিশেষ উদ্দেশ্যের জন্য, তাই আপনাদের প্রত্যেকের লাইক, শেয়ার এবং মোটিভেশন কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরো অনেকটাই সাহায্য করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।